কখনো ভেবে দেখেছেন যদি একদিন পৃথিবীটা এমন ঠান্ডা হয়ে যায় যেখানে শ্বাস নিতেও কষ্ট হয়, আর যেখানে বাইরে বের হলেই মৃত্যু রয়েছে, সেই সঙ্গে বেঁচে থাকার জন্য শুধুমাত্র একটা ট্রেন। এটা এমন একটা ট্রেন যেটা কখনোই থামে না। তাহলে ট্রেনের জীবন কেমন হবে? এটি মানবতার বৈষম্যের ক্ষুধা আর আশার গল্প। পুরো গল্পটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। 2018 সালে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল, তাই বিজ্ঞানীরা CW7 নামের একটা মহাকাশযানের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা কমাতে পারবে বলে ধারণা করে। 2018 সালের জুলাইয়ের 7 তারিখে পৃথিবীতে 79টা দেশ থেকে এজেন্টদের অ্যাটমসফিয়ারে পাঠানো হয়, কিন্তু তাদের কিছু ভুলের জন্য পৃথিবীর তাপমাত্রা এত বেশি কমে যায় যার ফলে পুরো পৃথিবীটা আস্তে আস্তে বরফে পরিণত হয়ে যায় এবং পৃথিবীটা সমস্ত প্রাণীর জন্য বসবাসের জন্য অনুপযোগী হয়ে যায়। পৃথিবীতে যা মানুষগুলো জীবিত ছিল তারা সবাই স্নোপিয়ার নামের একটা ট্রেনে উঠেছিল। এই ট্রেনটি উইলফোর্ড ইন্ডাস্ট্রি নামের একটা কোম্পানি বানিয়েছিল, আর সেই ট্রেনের মালিক ছিল ডক্টর উইলফোর্ড। ট্রেনটি কখনো থামতো না। ট্রেনটি বছরে একবার পুরো পৃথিবীকে পরিভ্রমণ করতে পারত। দীর্ঘ 17 বছর ধরে পৃথিবীর মানুষ বহন করে চলছে এই ট্রেনটি বিশেষ করে এক প্রকার ইঞ্জিন দিয়ে চলত যা কখনোই থেমে যাবে না, আর এর সাথে ট্রেনের ভেতরে তাপমাত্রা উষ্ণ রাখতে পারত। ট্রেনটির ভেতরে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ছিল। সেখানে বাচ্চাদের স্কুল, হসপিটাল বা বড় বড় অ্যাকুয়ারিয়াম, এমনকি ফার্মও ছিল। সেই ট্রেনে ফার্স্ট ক্লাস, ইকোনমি এবং ফ্রি লিডার নামের কেবিন ছিল। যারা দামি টিকিট কেটে ট্রেনে উঠেছিল তারা ফার্স্ট ক্লাস আর তারা ইকোনমি কেবিনে উঠেছিল, আর বাকিরা টেল সেকশনের কেবিনে জায়গা পেয়েছিল। গল্পের শুরুতে কিছু গার্ড টেল সেকশনের কেবিনে প্রবেশ করে এবং তাদেরকে লাইনে দাঁড়াতে বলে। তাদের সবাইকে প্রোটিন বার নামের এক প্রকার খাবার খেতে দেওয়া হয়। এই কেবিনের সবাইকে স্লেভের মতো ব্যবহার করা হতো। তাদের কোনো স্বাধীনতা ছিল না। এই গল্পে মূল চরিত্রটির নাম হলো কার্টিস। কার্টিস সহ এই কেবিনের সবাই ঠিক সময় অপেক্ষা করছিল প্রতিবাদ করার জন্য। প্রতিবার খাবারের মধ্যে কার্টিসকে কেউ একজন ক্যাপসুলের ভেতরে মেসেজ পাঠাতো, তবে সেই মেসেজগুলো কে পাঠাতো তা কেউ জানে না। কার্টিস সেই মেসেজটি নিয়ে একজন বৃদ্ধ মানুষ উইলিয়ামের কাছে যায়, যার একটি পা এবং একটি হাত ছিল না। সে একসময় এই কেবিনের সমস্ত মানুষের জন্য প্রতিবাদ করেছিল। কার্টিস দেখতে পায় সেই চিরকুটে মনসুন নামের এক ব্যক্তির নাম লেখা রয়েছে, যে এই ট্রেনের সমস্ত সিকিউরিটি বানিয়েছিল। সে একজন সিকিউরিটি এক্সপার্ট, কিন্তু এখন তাকে প্রিজন সেকশনে বন্দী করে রাখা হয়েছে। কার্টিস উইলিয়ামকে জানায় তারা যদি ট্রেনের ইঞ্জিন দখল করতে পারে তাহলে তারা পুরো ট্রেনকে হাত করতে পারবে। তাই তাদের মনসুনের সাহায্য প্রয়োজন, যে তাদেরকে ট্রেনের সমস্ত তথ্য দিতে পারবে। কিছুক্ষণ পর সেখানে আবারও কিছু গার্ড চলে আসে এবং তারা এসে কেবিনের কিছু বাচ্চা ছেলেদের উচ্চতা মাপছিল। সেই কেবিনে তানিয়া নামের একটি মেয়ের টিম নামের একটি ছেলে ছিল। তানিয়া তার ছেলেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু গার্ডরা তার ছেলেকে দেখে ফেলে এবং তাদের সাথে করে তাকে নিয়ে যায়। তখন তানিয়ার হাজব্যান্ড সেই মহিলাকে জুতা ছুঁড়ে মারে। তার শাস্তিস্বরূপ তানিয়ার হাজব্যান্ডের হাত 7 মিনিটের জন্য ট্রেনের বাইরে রাখা হয়। বাইরে পুরো বরফ জমেছিল। বাইরের উষ্ণতা অনেক কম, যার জন্য তার হাত একদম জমে বরফ হয়ে যায় এবং গার্ডরা সেই হাতটিকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। তখন সেখানে মিনিস্টার নামের একজন টেল সেকশনের সবাইকে বলে, এরপর যদি কেউ এরকমের করো তাহলে তার পরিণাম হবে মৃত্যু। কার্টিস লক্ষ্য করতে পারে সেই গার্ডের গলায় যে বন্দুক ঝুলানো ছিল তাতে কোনো গুলি ছিল না। কার্টিস উইলিয়ামকে জানায় গার্ডরা তাদের সমস্ত গুলি 4 বছর আগের যুদ্ধে শেষ করে দিয়েছে। তারা শুধুমাত্র ভয় দেখানোর জন্য বন্দুকগুলো সাথে করে নিয়ে আসে। কিছুক্ষণ পর সেখানে আবারও গার্ড চলে আসে। কার্টিস তার লোকদেরকে অস্ত্র লুকিয়ে ফেলতে বলে। গার্ড আসলে তারা সবাই ভালো খাবারের জন্য আন্দোলন করতে থাকে। তখন কার্টিস গার্ডের সামনে গিয়ে তাদের বন্দুক দিয়ে নিজেকে শুট করতে যায়, আর দেখতে পায় সেই বন্দুকগুলোতে আসলেই কোনো গুলি ছিল না। তখন সবাই সেই গার্ডগুলোকে আক্রমণ করে এবং সামনের প্রিজন সেকশনে চলে আসে। সেখানকার সিকিউরিটি গার্ডকে তারা মেরে তাদের থেকে চাবি নিয়ে নেয় এবং চাবি নিয়ে তারা মনসুনের বক্স খোলে। মনসুনে একজন অ্যাডিক্টেড পার্সন ছিল। কার্টিস তাকে শর্ত দেয়, সে যদি তাদেরকে ট্রেনের সামনে যেতে সাহায্য করে তাহলে সে তাকে প্রতিটা দরজা খোলার জন্য একটি করে ক্রমল দেবে। ক্রমল হলো এক প্রকার নেশাদ্রব্য। মনসুন তখন তার মেয়ে ইয়াসমিনকে সাথে নেয়, কারণ ট্রেনের সামনে যেতে তাদেরকে ইয়াসমিনের সাহায্য নিতে হবে। আর মনসুন বলে প্রতি দরজার জন্য সে 2টা করে ক্রমল নেবে। মনসুন কাজ শুরু করে দেয়। সে দরজা খোলার চেষ্টা করে। ইয়াসমিন দরজা খোলার আগেই বলে দেয় ওপাশে কেউ নেই। কেবিনের দরজা খোলার পর কার্টিস দেখতে পায় আসলেই ওই কেবিনে কেউ নেই। তারা সেই কেবিনে গিয়ে দীর্ঘ 17 বছর পর বাইরের প্রকৃতি দেখতে পায়। বাইরে এখনও বরফ জমে আছে। মনসুন পরের কেবিনের দরজা খোলার চেষ্টা করতে থাকে। কার্টিস ইয়াসমিনকে বলে সে কি করে জানতে পেরেছে যে ওই কেবিনে কেউ ছিল না। ইয়াসমিন তখন বলে কেউ একজন দৌড়ে আসছে। দরজা খোলার পর কার্টিস লক্ষ্য করে সত্যি সত্যি কেউ একজন দৌড়ে আসছিল। এটা দেখে সে পুরোপুরি বুঝতে পারে ইয়াসমিনের মধ্যে অন্যরকমের কোনো শক্তি আছে। সেই কেবিনে পল নামের আরও একটা লোক ছিল, যে টেল সেকশনে সবার জন্য খাবার বানাতো। একসময় সে নিজে ফ্রিলোডার কেবিনেই থাকতো। কার্টিস দেখতে পায় তাদের জন্য যে প্রোটিন বার দেওয়া হতো সেটা আসলে বিভিন্ন ধরনের পোকামাকড় দিয়ে বানানো হচ্ছে, আর এটা দেখে সে পুরোপুরি রেগে যায়। রেগে গিয়ে পলকে জিজ্ঞাসা করে কেন তাদের এত বছর ধরে এই পোকামাকড় খাওয়ানো হচ্ছে। তখন পল জানায় সে নিজেও এইসব খেয়েই বড় হচ্ছে। কার্টিস পলকে বলে দেয় এটাকে সিক্রেট রাখতে।
কারণ সবাই যদি জানতে পারে তাহলে তারা অনেকেই না খেয়ে মারা যাবে। আর তখনই কার্টিস সেই প্রোটিন বার থেকে আরও একটি চিরকুট পায়। সে পলকে জিজ্ঞাসা করে এই চিরকুটগুলো তাকে পল পাঠাচ্ছে কিনা, কিন্তু পল জানায় না, কেউ একজন তাকে খাবারের মধ্যে চিরকুট দিতে বলতো। কার্টিস সেই চিরকুট নিয়ে উইলিয়ামের কাছে যায়। সেখানে লেখা ছিল কন্ট্রোল দ্য ওয়াটার। তার মানে ছিল যদি ওয়াটার সেকশন দখল করতে পারে তাহলে তাদের শক্তি অনেক বেড়ে যাবে। মনসুন ওয়াটার সেকশন দখল করার চেষ্টা করছে। আর এই ফাঁকে কার্টিস ইয়াসমিনকে জিজ্ঞাসা করে তার বয়স কত। মেয়েটি জানায় তার বয়স 17 বছর। কার্টিস বলে তার মানে ট্রেন বেবি, এর অর্থ হলো সে এই ট্রেনেই জন্ম নিয়েছে। তখন ইয়াসমিন কার্টিসকে বলে তার বয়স কত। কার্টিস তখন বলে 17 বছর পৃথিবীতে কাটিয়েছে আর বাকি 17 বছর এই ট্রেনে। ইয়াসমিন কার্টিসকে বলে পৃথিবীটা তখন কেমন ছিল। কার্টিস তখন বলে তার মনে নেই। ইয়াসমিন কিছু একটা উপলব্ধি করে দরজা খুলতে বারণ করে, কিন্তু ততক্ষণে মনসুন দরজা খুলে ফেলেছে। দরজার ওপাশে হাতুড়ি নিয়ে তাদের জন্য অনেকেই অপেক্ষা করছিল। তাদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। দুই পক্ষেরই অনেক লোক মারা যায়। সেই সময় তাদের ট্রেনটি একটা বড় বরফের সঙ্গে ধাক্কা খায়। মনসুন আর ইয়াসমিন লক্ষ্য করে বাইরে বরফ গলতে শুরু করেছে। তখন সেখানে মিনিস্টার এসে তাদের সবাইকে সারেন্ডার করতে বলে, কিন্তু তারা রাজি হয় না। তাই মিনিস্টার তার লোকদেরকে প্রস্তুতি নিতে বলে। তারা সকলেই নাইট ভিশন চশমা পরতে শুরু করে, কারণ তারা জানতো সামনেই একটা টানেলের মধ্যে ট্রেন ঢুকে যাবে এবং পুরো ট্রেন অন্ধকার হয়ে যাবে। তারা সেই সুযোগ কাজে লাগিয়ে কার্টিসদের লোকদের উপরে হামলা করতে শুরু করবে। কার্টিস বুঝতে পারে না যে তারা কি করছে। তখনই সেই কেবিনটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়। সেই পক্ষের সবাই ফ্রিলোডের মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। কার্টিস সবাইকে সেখানে আগুন নিয়ে আসতে বলে, আর এরপর কেবিনের লোকজনও তাদেরকে আক্রমণ করতে শুরু করে। কার্টিস মিনিস্টারকে বন্দী করতে চায়, আর তখনই উইলফোর্ডের লোকজন কার্টিসের সবথেকে প্রিয় বন্ধুকে মারতে থাকে। কার্টিস বুঝতে পারে না যে এখন সে কি করবে, তার বন্ধুর জীবন বাঁচাবে নাকি মিনিস্টারকে বন্দী করবে। সব চিন্তা করে সে মিনিস্টারকে বন্দী করে নেয়। বিনিময়ে তাকে তার সবথেকে প্রিয় বন্ধুকে হারাতে হয়। কার্টিস আর তার লোকজন ওয়াটার সেকশন দখল করে নেয়। তানিয়া মিনিস্টারকে জিজ্ঞাসা করে তার ছেলে টিম কোথায়। মিনিস্টার বলে সে কিছুই জানে না। কার্টিস মিনিস্টারকে তখন অফার দেয়। সে বলে সে যদি তাদেরকে উইলফোর্ডের কাছে নিয়ে যায় তাহলে তারা তাকে ছেড়ে দেবে। মিনিস্টার কার্টিসের কথায় রাজি হয়ে যায় এবং তাদেরকে নিয়ে সামনের কেবিনে এগিয়ে যায়। এই কেবিনে এসে তারা বিভিন্ন ধরনের গাছপালা, ফল, শাকসবজি দেখতে পায়। সেখানে একটা বিশাল অ্যাকোরিয়ামও ছিল। অ্যাকোরিয়ামের ভেতরে একটা রেস্টুরেন্টে তাদেরকে খাবার দেওয়া হয়, আর তারা সবাই প্রায় 17 বছর কোনো ভালো খাবারই খাচ্ছিল না। তখন মিনিস্টার খাবার খেতেই যাবে, কিন্তু কার্টিস তাকে থামিয়ে দেয় আর প্রোটিন বার খেতে বলে। মিনিস্টার জানতো প্রোটিন বার দিয়ে কি বানানো হয়। দীর্ঘ 17 বছর ধরে ওই কেবিনের লোকজন এই প্রোটিন খাবার খেয়ে এসেছে। মিনিস্টারের অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই প্রোটিন বার খেতে হয়। তারপর কার্টিস সহ তার সঙ্গীরা তাকে নিয়ে সামনের কেবিনে যায়। সেখানে তারা একটা স্কুল দেখতে পায়। সেই স্কুলে শুধুমাত্র ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে পড়াশোনা করানো হতো। সেই স্কুলের টিচার টেল সেকশনের স্টুডেন্টদের নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করত। একই সাথে উইলফোর্ডকে ভগবান মানা হতো। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ভুল শিক্ষা দেওয়া হতো। তানিয়া বাচ্চাদের কাছে গিয়ে তার ছেলের টিমের ছবি দেখায় আর বলে তাকে দেখেছো কিনা। তখন একটা ছেলে বলে সে তাকে দেখেছে ওই দিকটায় যেতে। আর এমন সময় একজন লোক বাচ্চাদের জন্য ডিম নিয়ে আসে। তখন কার্টিসকেও একটা ডিম দেওয়া হয়। কার্টিস লক্ষ্য করে সেই ডিমের মধ্যে একটা ক্যাপসুল রয়েছে, আর ক্যাপসুল বের করে কার্টিস দেখতে পায় সেখানে ব্লাড লেখা আছে। ঠিক তখনই সেই কেবিনের টিচার কার্টিসদের লোকদের উপরে আক্রমণ শুরু করে, আর সেখানেই অনেকে মারা যায়। আর এদিকে কার্টিসদের লোকেরা সেই টিচারকেও মেরে ফেলে। আর ঠিক তখনই সেখানে থাকা একটা টিভিতে তারা একটা ভিডিও দেখতে পায়। ভিডিওতে উইলফোর্ডের একজন লোক উইলিয়ামকে গুলি করে, আর সেটা দেখে কার্টিস রেগে গিয়ে মিনিস্টারকে গুলি করে দেয়। তারপরে তারা সামনের দিক এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তারা কতটা বিলাসবহুলভাবে জীবনযাপন লিড করছে। ইঞ্জিন রুমে যাওয়ার সময় তাদের উপর আবারও আক্রমণ হয়। এখানে তানিয়া মারা যায়। তানিয়া মারা যাওয়ার সময় কার্টিসকে ওয়াদা করে সে যেন তার ছেলেকে খুঁজে বের করে। কার্টিসও তাকে কথা দেয় আর বলে সে তার ছেলেকে যে করেই হোক খুঁজে বের করবেই। এভাবেই কার্টিস তার সমস্ত সঙ্গীকে একের পর এক মরতে দেখে। সে প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু তবুও মনসুন এবং ইয়াসমিনকে সাথে করে নিয়ে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা ইঞ্জিন রুমের পাশের দরজাটা ভাঙতে চায়। মনসুন তাকে শান্ত হতে বলে। তখন কার্টিস সেখানে বসে তার অতীতের কথাগুলো বলতে শুরু করে। সে বলে 17 বছর আগে আমাদের ছোট্ট একটা কেবিনে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে হাজারের উপর মানুষ ছিল। আমাদের প্রায় 1 মাস খেতে দেওয়া হয়নি। তখন ক্ষুধা আর যন্ত্রণায় তারা দুর্বল মানুষ এবং বাচ্চাদেরকে মেরে খেয়ে ফেলত। আর এভাবেই একদিন একটা লোক একটা বাচ্চাকে মারতে যায়। তখন সেই বাচ্চাটির মা বাধা দিতে আসলে লোকটি তাকে মেরে ফেলে। এরপরে সে বাচ্চাটিকে মারতে যায়। সেখানে তখন একজন বৃদ্ধ লোক এসে একটা ছুরি নিয়ে নেয়, আর সেই ছুরি দিয়ে তার হাতটা কেটে তাদেরকে খেতে দেয়। আর সেই বৃদ্ধ লোকটি ছিল মূলত উইলিয়াম, এবং সে বাচ্চাটি ছিল কার্টিজের বন্ধু এডজার, যে কিছুক্ষণ আগে মারা গেছে। তার থেকে বড় কথা হলো তাকে যে মারতে গিয়েছিল সে আর কেউ নয় বরং কার্টিজ নিজেই ছিল।
কার্টিস বলে, আমার জীবনের সবথেকে বড় দুঃখ হলো আমি জানি মানুষের মাংস খেতে কেমন লাগে। আর এভাবেই চলতে চলতে 1 মাস পর তাদেরকে প্রোটিন বার দিতে শুরু করে, আর সেই প্রোটিন বার খেয়ে 17 বছর ধরে বেঁচে আছে। কার্টিস তখন মনসুনকে দরজা খুলে দিতে বলে। মনসুন তখন বলে, আমি এই দরজা খুলব না, বরঞ্চ অন্য একটা দরজা খুলব, আর যার মাধ্যমে আমার বাইরে গিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবো। কার্টিস তখন বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাইরে কোনো মানুষ টিকবে না। মনসুন তখন বলে, আমি লক্ষ্য করছি বাইরের ঠান্ডা অনেক কমে গেছে, বাইরে বরফ গলতে শুরু করেছে, এখন চাইলে মানুষ সেখানে বসবাস শুরু করতে পারবে। মনসুন তখন বলে, ক্রোনল দিয়ে শুধুমাত্র নেশাই করা যায় না, এটা দিয়ে অনেক বড় বড় বিস্ফোরণও করা যায়, আর আমি এতদিন ধরে শুধু এই জন্যই ক্রোনল সংগ্রহ করেছিলাম। তখন ইঞ্জিন রুম থেকে সেই মহিলাটি আসে যে তানিয়ার ছেলে টিমকে নিয়ে গিয়েছিল। সে কার্টিসকে বলে, ভেতরে উইলফোর্ড তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। কার্টিস ভেতরে গিয়ে শুনতে পায় সেই প্রথম ফ্রিলোডারের কেবিন থেকে এই পর্যন্ত আসতে পেরেছে। সে বলে, আমরা সবকিছু প্ল্যানমাফিক করেছিলাম। কার্টিস বলে, আমরা মানে? উইলফোর্ড বলে, কেন, আমি আর উইলিয়াম। সে বলে, আমরা দুজনে প্ল্যানটি তৈরি করেছিলাম, যখন ট্রেনটি টানেলের মধ্যে পৌঁছাবে তখন আমার লোকেরা তোমার লোককে মারতে থাকবে, কিন্তু তুমি সবকিছু নষ্ট করে দিয়েছ। তোমার জন্য আমার অনেক লোক মারা গেছে, তাই আমার লোকেরা উইলিয়ামকে না চিনেই মেরে ফেলেছে। এই সব কিছু শুনে কার্টিস একদম অবাক হয়ে যায়। সে এতদিন যাকে নিজেদের সর্দার মেনে এসেছে সে আসলে উইলফোর্ডের দলের লোক। আসলে যখন ওই ট্রেন যাত্রা শুরু করেছিল তখন উইলফোর্ড আর উইলিয়াম দুজনে মিলে একটা পরিকল্পনা করেছিল। তারা জানতো ট্রেনের দুই পাশে দুইজন লিডার খুবই প্রয়োজন, নইলে ট্রেনের ভারসাম্য থাকবে না। আর ট্রেনের ভারসাম্য রক্ষা করার জন্য মাঝে মাঝে ওই কেবিনের লোকদেরকে আন্দোলন করার জন্য উইলিয়াম উৎসাহ দিত। মাঝে মাঝে আন্দোলন করে কিছু লোকের মৃত্যু হতো, আর এতে করে ভারসাম্য বজায় থাকতো। উইলফোর্ড তখন তাকে আরও একটা ক্যাপসুল দেয়। এটা দেখে সে বুঝতে পারে উইলফোর্ড আসলে নিজেই তাকে ক্যাপসুলগুলো দিত। সেই ক্যাপসুলে লেখা ছিল ট্রেন। সে তখন বলে, এখন আমার বয়স হয়ে গিয়েছে, আমি চাই ইঞ্জিনের দায়িত্ব এখন তুমি নাও। আর মূলত উইলিয়াম এটাই চাইতো। কার্টিস তখন বুঝতে পারে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ, তাই সে উইলিয়ামের কথা মতো ইঞ্জিনের দায়িত্ব নিতে প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে কিছু ধনী লোক মনসুন আর ইয়াসমিনের উপরে আক্রমণ শুরু করে। মনসুন তখন ইয়াসমিনকে কার্টিসের কাছ থেকে একটা ম্যাচ আনতে বলে। ইয়াসমিন তখন কার্টিসের কাছে দৌড়ে এসে একটা ম্যাচ চায়। তখনই তার পায়ের নিচে কিছু একটা অনুভব করে, এরপর সে সেখান থেকে সরে যায়। তখন কার্টিস ইয়াসমিনকে সাহায্য করে টাইল সরাতে, আর সেটার মধ্যে তানিয়ার ছেলে টিমকে কাজ করতে দেখতে পায়। তখন উইলফোর্ড বলে, ইঞ্জিনের নিচের জায়গা খুবই কম, তাই সেখানে শুধুমাত্র ছোট বাচ্চারা কাজ করতে পারে। কার্টিস তখন বুঝতে পারে এরা শুধুমাত্র বাচ্চা ছেলেদের ধরে নিয়ে আসে এখানে কাজ করানোর জন্য। আর রেগে গিয়ে সে উইলফোর্ডকে মারতে শুরু করে। ইঞ্জিন থেকে টিমকে বের করার চেষ্টা করে। টিমকে বের করার সময় কার্টিসের একটা হাত ইঞ্জিনের মধ্যে কাটা পড়ে যায়। কার্টিস তখন ইয়াসমিনকে ম্যাচটা দিয়ে বিস্ফোরণ ঘটাতে বলে। সেখানে একটাই কাঠি ছিল। মনসুন অনেক চেষ্টার পর সেখানে আগুন লাগাতে সক্ষম হয়। কার্টিস আর মনসুন এসে টিম আর ইয়াসমিনকে আগলে রাখে, যাতে করে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরপর বিকট বিস্ফোরণের ফলে ট্রেনটিতে আগুন লেগে যায়। ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আর ট্রেনটি ভেঙে চুরমার হয়ে যায়। আজ এই প্রথম 17 বছর পর ট্রেনটি থেমে যায়। কার্টিস নিজের জীবন দিয়ে তানিয়াকে দেওয়া প্রমিস রক্ষা করেছে। সেই ট্রেনে ইয়াসমিন আর টিম ছাড়া কেউ ছিল না। ইয়াসমিন আর টিম এরপর বের হয়ে দূরে একটা সাদা বালুক দেখতে পায়। এর মানে পৃথিবীতে এখন প্রাণীরা বসবাস করতে পারবে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। আসলে আমরা মানুষ নিজেদের প্রয়োজনে প্রকৃতিকে বিভিন্নভাবে ব্যবহার করছি। প্রকৃতি কখনোই অন্যের দাসত্ব হতে চায় না, বরং আমরাই তাকে দাস বানিয়ে নিচ্ছি। এজন্য সে যখন প্রতিশোধ নেবে তার ফলাফল হবে খুবই ভয়ঙ্কর। কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে পারেন। আর কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।